৮০ বছর বয়সী এই বুড়ি হঠাৎ করে একদিন প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়। আর সেদিন থেকেই সবার অপেক্ষা শুরু হয় কবে তিনি মারা যাবেন। তার ছেলেদেরও একই খেয়াল, মা মারা গেলেই সম্পত্তির ভাগ করবে। আর ঠিক সেই সময় এক ফান্ডের অফিসের থেকে জানা যায় তাদের মা নাকি ১৬০ ভরি স্বর্ণের মালিক। আর গত সপ্তাহে তিনি এই স্বর্ণগুলো তাদের থেকে নিয়ে এসেছেন। এখন সেগুলো কোথায় আছে তা একমাত্র তিনি নিজেই জানেন। আর এখান থেকেই শুরু হয় তাকে উল্টো বাঁচানোর লড়াই, কে তাকে আগে সুস্থ করে তুলবে। এইরকম একটা মজার গল্পের সার বলতে চলেছি আজকের এই গল্পের শুরুটা হয় মাধুরী নামের একটা ছোট্ট গ্রাম থেকে, যেখানে গ্রাম সম্পর্কে বলতে গেলে গ্রামের মানুষগুলো খুবই ভীতু প্রকৃতির। তারা সবসময় ভয়ের মধ্যে থাকে কোনো বিপদ আপদ কিংবা উটকো ঝামেলা থেকে নয়, বরং পান্নু দাদির থেকে। ইনি হলেন সেই পান্নু দাদি। তার বয়স এবং শরীরের কন্ডিশন দেখলে মনে হবে উনি কি এমন যাকে দেখে এত ভয় পেতে হবে। তার উত্তর গল্পের কিছুটা সামনেই লুকিয়ে আছে, দেখতে থাকুন। গল্পে যেহেতু সবাই তাকে পানু দাদি বলে ডাকে, তাই আজকের পুরো এক্সপ্লেনেশনে আমি তাকে পানু দাদি হিসেবেই সম্বোধন করব। পানু দাদি খুব একটা বড় লোক না, কিন্তু তারপরও তিনি গ্রামের একটা স্বনামধন্য পরিবারের মেয়ে হওয়ার কারণে গ্রামে তার একটা বড় অবস্থান আছে। এর পাশাপাশি তার একটা ব্যবসা আছে। তিনি গ্রামের মানুষদেরকে স্বর্ণ ধার দিয়ে থাকেন। এই কারণেই প্রতিদিন সকালে পুজোর পর সেই ধার দেওয়া স্বর্ণের সুদ আদায় করতে বাড়ি থেকে বের হতেন। এখানেই গ্রামবাসীদের ভয় এই ব্যাপারে যে কেউ যদি সুদ দিতে না করে কিংবা পরে দেবে বলে জানায়, তাহলে পানু দাদি তার এমন অবস্থা করে যে সে পুরো জীবনেও তা ভুলতে পারবে না। প্রতিদিনকার মতো আজকেও দম্ভের সাথে পান্নু দাদি সুদের টাকা তুলতে ঘর থেকে বের হলেন। তখনই এক ছোট্ট ছেলে সেটা দেখতে পেয়ে গ্রামবাসীদের দৌড়ে সতর্ক করতে শুরু করে, এই পলাও পলাও, পান্নু দিদি টাকা নিতে আসছে। যেটা শুনে সকল গ্রামবাসী এতই ভয় পেয়ে যায় যে সবাই নিজের কাজকর্ম ছেড়ে জিনিসপত্র হাড়ি পাতিল এবং সবকিছু ফেলে রেখে ঘরের ভেতর লুকিয়ে যায়। আশেপাশের এমন অবস্থা বিরাজ করে যে গ্রামে কোনো ডাকাত পড়েছে। সেই সময় গ্রামের এক পাতি গুন্ডা ছুরি নিয়ে বের হয়েছিল কেউ একজনকে ভয় দেখানোর জন্য, কিন্তু যখন সে পান্নু দাদির নাম শুনে সে নিজেও দৌড়ে পালিয়ে যায়। ভাবেন একবার কি ডেয়ারিং একটা দাদি। কিন্তু এত কিছুর মধ্যেও পান্নু দাদি একজন মাতালকে ধরে ফেলে, যার কাছে সুদের টাকা দাবি করে। কোনো এক সময় তিনি তার কাছে টাকা পেতেন, কিন্তু যখন সেই মাতাল তাকে মানা করে দেয়, অমনি তিনি সেই লোকটাকে থাপড়াতে শুরু করে। এই কারণে গ্রামের প্রায় সবাই পান্নু দাদিকে নিয়ে বিরক্ত। সবাই চিন্তা করে ৮০ বছর হয়ে গেছে, গ্রামের কত ভালো মানুষ এতদিনে মরে ভূত হয়ে গেছে, এই দাদি এখনো রয়েছে কেন? কি জানি উপরওয়ালা তাকে কত বছরের আয়ু দিয়ে রেখেছেন। কখন উপরওয়ালা তাকে নিজের কাছে ডেকে নেবে, তাহলেই তো ভালো হয়। এই ইচ্ছা শুধু দু একজন লোক কিংবা সেই মাতালের না, বরং পুরো গ্রামবাসীর। যখন তিনি মারা যাবে সকলের সব ধার মাফ হয়ে যাবে, কারণ তার মাস শেষ হয়ে নতুন মাসে পা দেওয়ার সাথে সাথেই তিনি এইরকম টাকা তুলতে বেরিয়ে পড়েন। কাউকে কোনো ছাড় কিংবা সময় দিতেন না। এই যে একদিন গ্রামের কসাইয়ের কাছে সুদের টাকা না পেয়ে তিনি তার দোকান থেকে পুরো একটা আস্ত খাসি তুলে নিয়ে আসেন এবং তার মেয়েকে দিয়ে রান্না করিয়ে ছোট ছোট বক্সে সেগুলো গ্রামের সব গরিবকে খেতে না পাওয়া মানুষদের বিলি করে দিয়ে আসে। পান্নু দাদির ব্যবহারে কথাবার্তায় সবাই একটু আপসেট থাকলেও সে ভালো কাজের দিকে এগিয়ে থাকে। পান্নু দাদির পরিবার সম্পর্কে বলতে গেলে তার স্বামী তো অনেক আগেই মারা গেছে। তার ৩ জন ছেলে সন্তান আছে, তারাও এক একজন এক এক গ্রামে থাকে, কারণ ৩ জন ছেলে বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু পান্নু দাদি সেটা হতে দেননি। বলেছেন নিজেরও উপার্জন করে সবকিছু নিজেদের তৈরি করে নাও, এগুলো আমার আর আমার স্বামী আমার জন্য রেখে গেছেন, তোমাদের কেন দেব? তাই ছেলেরা তাকে ছেড়ে অন্য গ্রামে বাস করতে চলে যায়। কিন্তু এতে ওনার কিছু যায় আসে না। এক কথায় বলতে গেলে তার মধ্যে ওই রকম আলগা মায়া কাজ করে না। তার একটা মেয়ে আছে, কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। সেই সময় বিয়ের আগে ছেলে পক্ষ 25 ভরি স্বর্ণের ডিমান্ড করে, কিন্তু পান্নু দাদি 22 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে সম্পূর্ণ করে দেয়। 3 ভরি স্বর্ণ দেয়া বাকি ছিল, যেটা পান্নু দাদি আর দেয়নি। সেই বাকি 3 ভরি স্বর্ণের জন্য তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে প্রায় দিন ঝামেলা হতো। তাদের ঝামেলার যেন শেষ হচ্ছিল না, তাই শেষ পর্যন্ত মেয়েকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল। এরপর থেকে সে তার মায়ের বাড়িতেই চলে আসে এবং একসাথে থাকা শুরু করে। তার একটা ছেলেও আছে, মানে পান্নু দাদির নাতি কিংবা মেয়ে হলে কি হবে, পান্নু দাদি কাউকেই ছাড়তেন না, সবসময় তাদেরকে কথা শোনায়। এই যে সে যখনই টিভি দেখতে বসে, পান্নু দাদি টিভি বন্ধ করে দেন আর বলে, বিদ্যুতের বিল কি তোর বাপ দেবে? এর থেকে বুঝতেই পারছেন কিভাবে তিনি শুধু বাইরে না, নিজের ঘরের মানুষগুলাকেও ভয়ের মধ্যে রাখে। তেমনি একদিন সকালে যখন তার সুদের টাকা নিতে যাওয়ার কথা, তখন দেখা যায় তিনি ঘর থেকে বের হচ্ছেন না। অনেক দেরি হওয়ার কারণে তার মেয়ে নিজের ছেলেকে বলে, নানিকে দেখে হয়তো কোনো সমস্যা হয়েছে কিনা, ঘড়িতে 10টা বেজে যাচ্ছে, সচরাচর পান্নু দাদি টাকা তুলতে যেতে এত দেরি করেন না। মায়ের কথা মতো সেখানে গিয়ে সে জোরে চিৎকার করতে শুরু করে। সে আওয়াজ শুনে পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে যায়। সবাই এসে দেখে পান্নু দাদি বিছানা থেকে উঠতে পারছেন না, তার শরীর প্যারালাইজড হয়ে গেছে, শুধুমাত্র কিছু একটা বলার জন্য হাত নেড়ে যাচ্ছেন। পুরো গ্রামবাসী এটা দেখে দুঃখী হওয়ার জায়গায় উল্টো খুশি হয়েছে, কারণ সে এখন আর টাকা তুলতে যেতে পারবে না। এখন সবাই তার মৃত্যুর অপেক্ষা করছে। সবাই নেচে নেচে উদযাপন করছে, কারণ কিছুদিনের ভিতর হয়তো পান্নু দাদি দুনিয়া থেকে চলে যাবে আর গ্রামের শান্তি ফিরে আসবে। সেই সময় একটা বাচ্চা চিৎকার করে গ্রামের সবাইকে পান্নু দাদির এই অবস্থা জানাচ্ছে, যেটা শুনলে গ্রামের প্রতিটা মানুষই দেখা যায় শান্তির নিঃশ্বাস ত্যাগ করে এবং অদ্ভুত স্বস্তি অনুভব করছে। গল্পের এই পর্যায়ে আমরা একটা নতুন চরিত্রকে দেখতে পাই, যার নাম হলো রমেশ। রমেশ বিয়ে করতে চায়, তাই সে ঘটকের অফিসে এসেছে নিজের জন্য
একটা মেয়ে খুঁজতে। এই করতে করতে তার বয়স বর্তমানে 40-এ পা দিয়েছে, কিন্তু এখনো বিয়ে করার মতো পাত্রী খুঁজে পায়নি। তো ঘটক তাকে বলে, আপনি তো কোনো কিশোরী পাবেন না এখন বিয়ে করার জন্য, কিন্তু চিন্তা করার কারণ নেই। পাশের গ্রামে একটা মেয়ে আছে যার আগে 2বার বিয়ে হয়েছিল, এখন একটা জামাই আছে কিন্তু অসুস্থ, কিছুদিনের মধ্যেই মারা যাবে, ও আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে হয়তো। কিন্তু এইবার মেয়েটির শর্ত হলো তাকে বিয়ে করতে হলে 12 ভরি স্বর্ণ দিতে হবে। কিন্তু রমেশের কাছে সেই সময় মাত্র 2 ভরি স্বর্ণ ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর রমেশ বলে, ঠিক আছে, তাহলে এটাই ঠিক করুন, আমি 12 ভরি স্বর্ণের ব্যবস্থা করছি। ঠিক সেই সময় রমেশ জানতে পারে পান্নু দাদি প্যারালাইজড হয়ে গিয়েছে। এই কথা শুনে রমেশ তো চিন্তায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল বাকি 10 ভরি স্বর্ণ সে পান্নু দাদির কাছ থেকে ধার নেবে। তাই সে পান্নু দাদির চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। আর এটা দেখে গ্রামবাসীরা তার উপর প্রচন্ড রেগে যায়, কারণ গ্রামবাসীরা চাচ্ছে যে কোনো ভাবে হোক পান্নু দাদি যেন সুস্থ না হয়। সবাই তার স্বার্থ নিয়ে ব্যস্ত। গ্রামবাসীরা রমেশের উপর রেগে গিয়ে বলে, তুমি ডাক্তার কেন এনেছো? আমরা ওনার চিকিৎসা করতে দেব না। তারপরও রমেশ ডাক্তারকে দিয়ে চেক করায়। ডাক্তার তাকে দেখে বলেন, এনার হাতে আর অল্প কিছু ঘন্টা বেঁচে আছে, এরপর উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। এই কথা শুনে তো পুরো গ্রামবাসী এত খুশি হয় যে দেখে মনে হচ্ছিল এরা বিশ্বকাপ জিতেছে। পুরো গ্রামের মানুষ পান্নু দাদির শেষকৃত্যের আয়োজনও করতে শুরু করে, যেন আর কিছু ঘন্টার অপেক্ষা। সেই সময় পান্নু দাদির 3 ছেলে তাকে দেখার জন্য সেখানে আসে, কিন্তু তাদের বোন তাদের চেহারা পর্যন্ত দেখতে আসে না, কারণ যেদিন তাদের বাবা মারা গিয়েছিল সেদিন তারা তাদের মায়ের সাথে জায়গা জমি নিয়ে ভাগাভাগি নিয়ে খুবই খারাপ ব্যবহার করেছিল। সেদিন পান্নু দাদি তাদেরকে কিচ্ছু দেবেন না বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন। পান্নু দাদির 3 ছেলের মধ্যে এক ছেলে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে গান গেয়ে থাকে। যেখানেই যায় সে শুধু কামাল হাসানের গান গায়। তাকে যদি কোনো জায়গায় রজনীকান্তের গান গাইতে বলে সে গাইতে পারে না, তখনও কামাল হাসানের গান গাইতেই থাকে। এজন্য বিভিন্ন অনুষ্ঠানে গান নিয়ে তার ঝগড়াও লেগে যায়। দ্বিতীয় ছেলে অটো চালায়। এর কথা আর কি বলবো, মাটি থেকে 1 টাকা তুলতে গিয়ে 50 টাকা ড্রেনে ফেলে আসবে, এই অবস্থা। তার ভাগ্য এতটাই খারাপ। তৃতীয় ছেলের একটা ফুলের দোকান আছে, দোকান তো খুলে বসে আছে কিন্তু ফুলের মালা বানাতে পারে না, তাই দোকানে মাছি মারা ছাড়া আর কোনো কাজ নেই তার। তাদের এখানে আসার মূল কারণ তার মাকে দেখার জন্য না, বরং মা মারা গেলে যত সম্পত্তি আছে সেগুলো ভাগ করে নিতে পারবে তারা। ছেলেরা এসেছে দেখে পান্নু দাদি একদিকে ইশারা করে, কিন্তু সে কি বলতে চাচ্ছে তা কেউই বুঝতে পারে না। পরদিন কুমার নামের এক লোক পান্নু দাদির সাথে দেখা করতে আসে। তার ব্যবহার এবং আচার আচরণ দেখে মনে হচ্ছিল সে পান্নু দাদিকে খুবই সম্মান করে। এটা দেখে সেখানে থাকা সকল গ্রামবাসী অবাক হয়ে যায় যে এই মানুষটা আবার কে, পান্নু দাদিকে এভাবে সম্মান করছে। কুমার তখন পান্নু দাদিকে দেখে চলে যাচ্ছিল। রমেশ তাকে জিজ্ঞাসা করে, আপনি কে, আর পান্নু দাদিকে কিভাবে চেনেন, কেন এবার তাকে এত সম্মান দিচ্ছেন? আমার জানা মতো এই পৃথিবীর কোনো ব্যক্তি তাকে দেখতে পারার কথা না। কুমার তখন বলে, পান্নু দাদির স্বর্ণের চিট ফান্ড আমার কাছে জমা রাখতো। সে ফান্ডে মোট 160 ভরি স্বর্ণ ছিল। গত সপ্তাহে তিনি সবগুলো স্বর্ণ আমাদের কাছ থেকে বাসায় নিয়ে এসেছিলেন। আর যার কাছে 160 ভরি স্বর্ণ আছে তাকে তো সম্মান করতেই হয়, তাই না? এই কথা শুনে রমেশ তো অবাক হয়ে যায়। একটু সময় নষ্ট না করে রমেশ পান্নু দাদির 3 ছেলেকেই 160 ভরি স্বর্ণের কথা এভাবে বলে দিল। পান্নু দাদির 3 ছেলে তো এইসব শুনে হতবাক হয়ে যায়, আর তারা বলতে লাগে, মা কোথায় এতগুলো স্বর্ণ লুকিয়ে রেখেছে সেটা সম্পর্কে তো আমাদের কিছুই জানায়নি। স্বর্ণগুলো এখন আমাদের খুঁজতেই হবে, কেননা এই অবস্থায় তার মা কোনোভাবেই বলতে পারবে না স্বর্ণ কোথায় রেখেছে। আর স্বর্ণ খুঁজে না বের করতে পারলে তাদের বোন পেয়ে যাবে সেগুলো, আর তার জীবিত থাকতে যদি সেগুলো খুঁজে বের করতে না পারে তাহলে এগুলো সব তার বোনের হয়ে যাবে। এদিকে পান্নু দাদির মেয়ের জামাই নাচতে নাচতে সেখানে এসে পৌঁছায়। সে আজ অনেক খুশি, কারণ সে জানতে পেরেছে পান্নু দাদি প্যারালাইজড হয়ে গেছে আর খুব শীঘ্রই মারা যাবে। তিনি মারা গেলে সম্পত্তির ভাগাভাগি হলে সে তার পাওনা 3 ভরি স্বর্ণ পাবে। রমেশ আর পান্নু দাদির ছেলেরা বুদ্ধি করে যে তারা এই স্বর্ণের কথা কাউকে জানতে দেবে না, তারা নিজেরাই স্বর্ণ খুঁজে বের করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর যদি কেউ এই স্বর্ণের সম্পর্কে জানতে পারে তাহলে তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, স্বর্ণের ভাগ চাইতে পারে। সুযোগ বুঝে তারা 4 জন মিলে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কিচ্ছুর হদিশ পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে তারা পান্নু দাদির কাছেই আসে। পান্নু দাদি আবারও একদিকে ইশারা করে, তাদের মনে হয় স্বর্ণ সেখানেই আছে, তাই তারা সেদিকে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিচ্ছু পায় না। তারপর রমেশ পান্নু দাদির 3 ছেলেকে বলে, আমার একজন পরিচিত লোক আছে যে তোমার মায়ের ইশারার কথা বোঝে, আমাদের বলতে পারবে, আর আমরা জানতে পারবো স্বর্ণ কোথায় আছে। তোমরা যদি চাও আমি ডাক্তারের ছদ্মবেশে এখানে আনতে পারি তাকে, কিন্তু শর্ত একটাই, আমাকে 12 ভরি স্বর্ণ দিতে হবে যাতে আমি বিয়ে করতে পারি। তখন 3 ভাই তার দেওয়াই শর্তে রাজি হয়ে যায়। এদিকে পান্নু দাদির 3 ছেলের বউ নিজেদের স্বামীদের সন্দেহ করা শুরু করে। তারা একসাথে সারাক্ষণ কি এত আলোচনা করছে এই নিয়ে 3 ভাইকে তাদের বউয়েরা প্রশ্ন করলে তারা তাদের বউকে বলে দেয় যে মায়ের কাছে 160 ভরি স্বর্ণ আছে, সেগুলো কোথায় রেখেছে সেটা মা ছাড়া আর কিছু জানে না, তাই আমাদের মাকে সুস্থ করে তার কাছ থেকে স্বর্ণের খোঁজ নিতে হবে। এগুলো জানার পর তাদের বউয়েরা তাদের নিজেদের স্বর্ণ স্বামীদেরকে দিয়ে দেয়, যাতে করে সেগুলো বিক্রি করে হলেও তাদের শাশুড়ির চিকিৎসা করতে পারে। সেদিন থেকে পান্নু দাদিকে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে তার যাবতীয় কাজ ছেলের বউয়েরা করতে শুরু করে, যারা নাকি এতদিন এই সব থেকে উদাসীন ছিল, যেটা দেখে ভেতরে ভেতরে পান্নু দাদি নিজেও কেমন যেন অবাক হয়ে যাচ্ছে, যেটা তার মুভমেন্ট দেখেই বোঝা যায়। এদিকে পান্নু দাদির 3 ছেলে আর রমেশ মিলে একজনকে নিয়ে আসে যে ইশারায় বলা কথা বুঝতে পারে। তিনি তার ইশারা দেখে বলেন, পান্নু দাদি কিছু একটা এনেছিলেন বাসায়, তার 3 ছেলের মধ্যে ভাগ
করে দেবেন বলে তখনই তিন ছেলে জিজ্ঞাসা করে ওঠে সেগুলো কোথায়। এই কথার জবাব দেওয়ার আগেই পান্নু দাদি অজ্ঞান হয়ে যায়। আর এইটা দেখে তার ছেলেরা তাকে হাসপাতালে নিয়ে যায়, যে কোনোভাবে হোক তার জ্ঞান ফেরাতে হবে। ভাবলে একটু অবাক লাগে, কিছু ঘন্টা আগে যার মৃত্যুর জন্য সবাই অপেক্ষা করছিল, এখন তাকে বাঁচানোর জন্য সবাই কত কষ্ট করছে। সবই টাকার খেলা। আসলে স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করতে পারে। হাসপাতালে পান্নু দাদিকে ভর্তি করানোর পর 50,000 টাকার বিল আসে। ছেলেরা তখন তাদের বউয়েদের দেওয়া স্বর্ণ বিক্রি করে সেই টাকাগুলো কাউন্টারে জমা দেয়। ভর্তি করার পর থেকে ডাক্তারেরা একটার পর একটা পরীক্ষা দিতেই থাকে। প্রতিটা পরীক্ষার জন্যই বেশ অনেকগুলো টাকা জমা করতে হচ্ছিল। পান্নু দাদির ছেলেরা বউয়েরা এক একবার একটা করে গয়না বিক্রি করছিল, যাতে ভবিষ্যতে তার শাশুড়ির কাছ থেকে বেশি স্বর্ণ নিতে পারে। তিন ছেলে হাসপাতালে মায়ের সাথে থেকে তার সেবা যত্ন করছিল, আর তাদের বউয়েরা বাড়িতে পান্নু দাদির মেয়ের ওপর নজরদারি করছিল। মেয়েটা স্বর্ণ কোথায় রেখেছে এই সম্পর্কে কিচ্ছু জানে কিনা বা তার মা তাকে কিছু বলেছে কিনা সেটা জানার চেষ্টা করছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই বিষয়ে কিছুই জানে না। এদিকে পান্নু দাদির মেয়ের জামাই এই ভেবে চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হয়ে গেল যে তিন ভাই মায়ের জন্য এত ভালোবাসা দেখাচ্ছে, যে মা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল তার জন্য এত টাকা খরচ করছে। এর উত্তর জানতে সে রামেশকে ধরে আর জিজ্ঞাসা করে, বল কি ব্যাপার, তোরা সবাই মিলে কি প্ল্যান করছিস? রামেশ প্রথমে তো কিছু বলতে চায় না, কিন্তু পরবর্তীতে তাকে ভয় দেখানো হলে সে ভয় পেয়ে 160 ভরি স্বর্ণের কথা বলে দেয়। এই কথা শোনার পর মেয়ের জামাই তো আকাশ থেকে পড়ে আর মনে মনে প্ল্যান করে, তোমরা ওনার চিকিৎসা করাও আর আমি ওনার মেয়েকে আমার ঘরে পুনরায় নিয়ে এসে সব স্বর্ণের মালিক হয়ে যাব। এরপর সেই রামেশকে পুলিশের কাছে সব জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বলে, তুই আমাকে হাসপাতাল থেকে সব খবর এনে দিবি। রামেশও তখন ভয়ে তার কথায় রাজি হয়। এইভাবে আরো একটা দিন কেটে যায়। তিন ভাই ডাক্তারকে জিজ্ঞাসা করে তাদের মায়ের শরীরের অবস্থা কেমন। ডাক্তার তখন ইংরেজিতে বলে, হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল নাও। পান্নু দাদির এক ছেলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, তাই ডাক্তার কি বলেছে সে বোঝার চেষ্টা করে, কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারে না। আর বাকি দুই ভাই যখন তাকে ডাক্তার কি বলেছে জিজ্ঞাসা করে, সে বলে মা ঠিক হয়ে যাবে। এই কথা শুনে তারা তখন খুশি হয়ে যায়, কিন্তু তার অবস্থা তো ক্রিটিক্যাল, এটা তারা বুঝতে পারছে না। এদিকে তারা বেশি রিল্যাক্সে ঘোরাঘুরি করতে শুরু করে। কিছুক্ষণ পর সব নার্স ডাক্তার পান্নু দাদির রুমের দিকে ছোটাছুটি করতে শুরু করে। তখন বাকি দুই ভাই ডাক্তারকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ডাক্তার তখন বলে, আপনাদের তো বলেই গিয়েছিলাম ওনার অবস্থা ভালো না, তারপরও আপনারা তার দেখাশোনা করেননি, এখন হয়তো উনি আর বাঁচবেনই না। এই কথা শুনে বাকি দুই ভাই সেই ভাইকে মারতে শুরু করে আর বলতে লাগে, কেন বলিস নি এই কথা? আমরা এত কষ্ট করে মাকে এত বড় হাসপাতালে এনেছি, আমাদের বউয়ের স্বর্ণ বিক্রি করে দিয়েছে আর সেগুলো সব জলে গেল, এখন আমরা কোনো স্বর্ণ টাকা পয়সা কিচ্ছু পাবো না। সেই সময় সে এই কথাগুলো শুনে রেগে বাইরে চলে আসে। হাসপাতালের বাইরে এসে সে দেখতে পায় কিছু মানুষ একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঝগড়া করছে। সে অ্যাম্বুলেন্সের ভেতরে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়ে আছে। মহিলার পরিবারের লোকজন তাকে বলে, দেখুন আমাদের মা খুব অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ, কিন্তু ড্রাইভার আমাদের কথা শুনছে না, কতক্ষণ ধরে বলছে অ্যাম্বুলেন্স ছাড়ার জন্য, ছাড়ছে না। সে রেগে ড্রাইভারকে বলে, ওদের কথা শুনছো না কেন? তুমি যদি ওদের কথা না শোনো তাহলে আমি পুলিশ ডাকবো। ড্রাইভার তখন চটে গিয়ে বুড়ি মহিলার অক্সিজেন মাস্কই খুলে দেয় আর মহিলার সাথে সাথেই মারা যায়। এটা দেখে সে হতবাক হয়ে যায় আর ড্রাইভারকে প্রশ্ন করে, এটা তুমি কি করলে? তখন ড্রাইভার উত্তরে বলে, ওনার অবস্থা অনেক খারাপ ছিল, ডাক্তার বলেছেন উনি আর বাঁচবেন না, কিন্তু ওনার পরিবারের মানুষ ওনাকে বাসায় নিয়ে যেতে চাচ্ছিল না, ওরা রাস্তায় ওরাকে মেরে ফেলার প্ল্যানিং করছিল, যেটা আমি শুনে নিয়েছিলাম, যেটা এখন তোমার কারণে সম্পূর্ণ হয়ে গেল। এমনিতেও তো ওনার পরিবার ওনাকে মেরে ফেলতো। এই কথা শুনে সে তখন আফসোস করে ওঠে। সে তখন সেই পরিবারের জায়গায় নিজেকে রেখে দেয় আর মনে মনে ভাবে, আমিও তো নিজের স্বার্থের জন্য আমার মায়ের চিকিৎসা করাচ্ছি, তা না হলে আমার মায়ের জন্য কোনো চিন্তা নেই। এখন তার মনে একটু অনুশোচনা কাজ করে। সাথে সাথে সে হাসপাতালে ফিরে আসে। তখন সে দেখে তার বাকি দুই ভাই ডাক্তারের সাথে কথা বলছিল। তারা ডাক্তারকে জানায়, আমরা আর আমাদের মায়ের চিকিৎসা খরচ বহন করতে পারবো না, আপনি আমাদের মাকে ডিসচার্জ করে দিন। ডাক্তার তখন তাদেরকে বলে, উপরওয়ালার কৃপা একটা চমৎকার হয়ে গেছে, আপনাদের মা একটু রিকভার হচ্ছেন, এটা সহজে হয় না, এখন ওনার একটা অপারেশন করতে হবে, সেটা করলে আপনাদের মা সুস্থ হয়ে যাবে, আর এই অপারেশন করতে 4 লক্ষ টাকা প্রয়োজন। 4 লক্ষ টাকার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে তাদের কাছে তো আর 1 টাকাও অবশিষ্ট নেই, তারা এখন কি করবে? তখন সেই ভাই বলে ওঠে, যে করে হোক মায়ের অপারেশন করাতেই হবে, মা সুস্থ হলে আমাদের টাকা আমাদের দিয়েই দেবে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মাকে বাঁচানো। এখন এই কথা শুনে বাকি দুই ভাইও তার কথায় রাজি হয়ে যায়। রামেশ তখন পান্নু দাদির মেয়ের জামাইকে ফোন করে সব কথা বলে দেয়। রামেশ বলে পান্নু দাদির 3 ছেলে ওনার অপারেশন করাচ্ছে, যে অপারেশনটা করলে উনি সুস্থ হয়ে যাবেন, একবার উনি সুস্থ হয়ে গেলে স্বর্ণ নিজের ছেলেদের দিয়ে দেবে। এই কথা শুনে মেয়ের জামাই একটা প্ল্যান করে আর রামেশকে বলে, ঠিক আছে, অপারেশনের 4 লক্ষ টাকা আমি তোমাকে দেবো, তুমি সেই টাকা ওদের 3 ভাইকে দেবে, শাশুড়ি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমাকে স্বর্ণ দেবে, তুমি তখন সেই স্বর্ণ আমাকে দিয়ে দেবে। রামেশ তখন 4 লক্ষ টাকা নিয়ে পান্নু দাদির 3 ছেলেকে দেয় আর তাদেরকে বলে, এগুলো আমি আমার বিবাহের জন্য রেখেছিলাম, তোমাদের বিপদে এই টাকা আমি তোমাদের সাহায্য করছি তোমাদের দিয়ে, পরে না হয় আমাকে স্বর্ণ দিও সেখান থেকে। ছেলেরা তার কথায় রাজি হয়ে যায়, ঠিক আছে। এরপর টাকাগুলো নিয়ে অপারেশনের জন্য জমা দেয়। পরদিন সকাল 10টায় অপারেশন হওয়ার কথা। এদিকে তার 3 ছেলে আর ছেলের বউয়েরা প্রার্থনা করছে যাতে পান্নু দাদি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে তাদেরকে স্বর্ণগুলো যেন দিয়ে দেয়। পান্নু দাদি
দাদির ছেলের বউয়েরা রাতের বেলা যখন বসেছিল, হঠাৎ এক বউ কড়া গলায় তার মেয়েকে জিজ্ঞাসা করে, তোমার মা হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তুমি এখানে কান্না করার জায়গায় মানুষের কাপড় সেলাচ্ছ, তোমার মায়ের শরীর খারাপে কি তোমার কিচ্ছু যায় আসে না? এই কথায় পান্নু দাদির মেয়ের চোখে তখন পানি চলে আসে। সে তখন বলে, আমার মা আমাকে কখনো বিপদের সময় হেরে যেতে শেখাননি। আমার বাবার মৃত্যুর পরপরে আমার ভাইয়েরা সম্পত্তি ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু আমার মা তা হতে দেয়নি। এই কারণে না যে আমার মা তাদেরকে ভালোবাসে না, মা চেয়েছিল তারা যাতে পরিশ্রম করে নিজেদের চেষ্টা অর্থ উপার্জন করুক, কিন্তু তারা সেটা বুঝেনি, বরং মাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামী 3 ভরি স্বর্ণের জন্য আমাকে মায়ের কাছে রেখে চলে গেছে। মানুষ মনে করে আমার মা আমাকে রান্নাবাড়া আর ঘরের কাজের জন্য এখানে রেখেছে, আসলে কিন্তু তা না। একজন একা মহিলা কিভাবে সাহসের সাথে বাঁচতে পারে সেটাই আমার মা আমাকে শেখাচ্ছিল। উনি চেয়েছিল আমি যাতে কারো উপর বোঝা না হই, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াই। উনি যদি পারতো ওনার ছেলের বউদেরও পড়ালেখা করাতো, যাতে কোনো মেয়ে বা বউ কখনো অসহায় বা দুর্বল বোধ না করে, অন্যের উপর নির্ভরশীল না হয়। এসব শুনে ছেলের বউদের চোখেও পানি চলে আসে। প্রথমবার তারা বুঝতে পারলো যে এতদিন যাকে তারা ভুল বুঝে এসেছে সে আসলে তাদের কতটা ভালো চেয়েছিল। পরদিন সকালে পান্নু দাদিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। সবাই তার সুস্থতার জন্য দোয়া করছিল। আর তারপর অপারেশন সাকসেসফুল হয় আর সবার মন খুশিতে ভরে ওঠে, আনন্দে সবাই লাফিয়ে ওঠে। কিছুক্ষণ পর তাকে বেডে ট্রান্সফার করা হলে 3 ছেলে দেখতে রুমের ভেতর যায়, কারণ তিনি এখন আগের থেকে সুস্থ আছেন। আবার তারা এটাও চিন্তা করে যে মায়ের সব মনে আছে কিনা, অপারেশনের কারণে মায়ের স্মৃতিশক্তি চলে গেল কিনা, কিন্তু তার সবকিছুই মনে আছে। তাদেরকে দেখে তিনি চিনে ফেলেন। তারা তখন মাকে জিজ্ঞাসা করে, মা তুমি যখন অসুস্থ ছিলে তখন বারবার কিসের দিকে ইশারা করছিলে? তখন পান্নু দাদি বলে, তোমরা যখন আমাকে অন্য রুমে নিয়ে যাচ্ছিলে তখন আমার রুমের পাখা চলছিল, আমি পাখাটা বন্ধ করতে ইশারা দিচ্ছিলাম, কারণ পাখা চললে বিদ্যুৎ বিল বেশি আসবে। এই কথা শুনে 3 ছেলে তো পুরা হতভম্ব হয়ে যায়। একটা মানুষ মারা যাচ্ছে, সেখানেও সে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করছে। তারপর তারা মাকে প্রশ্ন করে, মা তুমি যে 160 ভরি স্বর্ণ সেগুলো কোথায় লুকিয়ে রেখেছো? আর প্রতি রবিবার বাসে করে কোথায় বাজাও? আমরা তোমার চিকিৎসার জন্য টাকা ধার করেছি, এখন সেই টাকা আমাদের শোধ করতে হবে। পান্নু দাদি তখন অবাক হয়ে বলে, কিসের স্বর্ণ? আমার কাছে তো স্বর্ণ নেই। আর আমার যদি 160 ভরি স্বর্ণ থাকতো আমি কি এভাবে জীবনযাপন করতাম? মানুষের কাছে গিয়ে গিয়ে টাকার জন্য ঘুরে বেড়াতাম? ছেলেরা তখন তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি প্রতি রবিবারে কোথায় যাও? পান্নু দাদি বলে, সেদিন আমার জন্য সবচেয়ে প্রিয় দিন, কারণ সেদিন আমি নিজেকে সময় দেই, বিভিন্ন গ্রামের মেলাতে ঘোরাঘুরি করে সিনেমা দেখি। এই কথা শুনে 3 ছেলে হতবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে, তাহলে কুমার কেন বলেছিল আপনার কাছে 160 ভরি স্বর্ণ আছে? পান্নু দাদি তখন আরো অবাক হয়ে যায় আর বলে, কুমার আবার কে? এই নামের কাউকে আমি চিনি না। তখনই তারা জানতে পারে কুমার হলো একটা পাগল। সবার সামনেই সে খেয়ে সেদিন উল্টাপাল্টা কথা বলেছিল। 3 ছেলে, মেয়ের জামাই আর রামেশ মিলে যে স্বর্ণের জন্য পান্নু দাদিকে বাঁচালো, সেই স্বর্ণ আদতে ওনার কাছে নেই, সেই স্বর্ণের কোনো অস্তিত্বই নেই। একটা পাগল কিনা কি বলেছে সেই কথার ভরসা করে তারা এত দৌড়াদৌড়ি করেছে। তার মধ্যে ডাক্তার এসে তাদেরকে আরো হতবাক করে দেয়, বলে যে তাদের মা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এখন সেঞ্চুরি না করে নাকি মরবেন না। এর 2 দিনের মধ্যেই পান্নু দাদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। গ্রামের সবাই তার সে আগের মতো দম্ভ দেখে চিন্তা করছিল যে এই বুড়ি তো মরে যাচ্ছিল, এখন আবার সুস্থ হয়ে আসলো। বাড়িতে আসার পর দাদি তার 3 ছেলের বউ আর মেয়েকে ডাকে, আর সেখানেই হয়ে যায় সবচেয়ে বড় চমৎকার। তিনি যে খাটে থাকতেন সেই খাটের হাতল ঘোরালে সেখান থেকে একটা গুপ্ত চাবি বেরিয়ে আসে, আর সেই চাবি দিয়ে সে যখন লুকানো ড্রয়ার খুলে তার চোখ কপালে উঠে যায় পান্নু দাদির এত বছরের জমানো সম্পদ 30 ভরি স্বর্ণ। পান্নু দাদি তাদেরকে বলে, যখন আমি এই ঘরে এসেছিলাম তখন আমার কাছে খুব কম স্বর্ণ ছিল, কিন্তু আমি পরিশ্রম করে আস্তে আস্তে এই স্বর্ণ জমিয়েছি। একটা মেয়েই পারে লক্ষ্মীর মতো সবকিছু সামলে রাখতে, এজন্য মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়। ছেলেদের কাছে ইনকাম করার শক্তি থাকলেও সবকিছু সামলানোর শক্তি দেওয়া হয়নি। মেয়েদের বুদ্ধি, চেষ্টা, এইসবই টাকা পয়সা স্বর্ণ এগুলো সামলে রাখতে পারে। আর স্বামীর মৃত্যুর পর আমার ছেলেরা নিজেদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে, কিন্তু এতে আমার কোনো সমস্যা হয়নি, কারণ আমি নিজে কারো উপর নির্ভরশীল নই। এজন্য আপনাদেরকে বলছি, কারো উপর নির্ভর না থেকে নিজের চেষ্টা নিজে করুন, নিজেকে এতটা যোগ্য করে তুলুন যাতে ভবিষ্যতে যে কোনো বিপদ আসলে নিজেই সেটাকে সামাল দিতে পারেন, অন্যের দিকে চেয়ে থাকতে যেন না হয়। তারপর দাদি আরো বলে, আমি আমার এই স্বর্ণ তোমাদের 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। আমার ছেলেরাও যদি লোভের বশে আমাকে চিকিৎসা করিয়েছে, কিন্তু তারপরও তো করিয়েছিল, তাই না? আর এই স্বর্ণের ওপর তো তাদেরও হক আছে। এরপর সে তাদের মেয়েকে বলে, শোনো, 3 ভরি স্বর্ণের জন্য তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে, সে একজন লোভী মানুষ, এখন তুমি তাকে ছেড়ে দাও আর আমি তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব। তখন মেয়ে বলে, আমার ছেলে যদি রাজি থাকে তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করব। পান্নু দাদি তার নাতিকে জিজ্ঞাসা করে, আর সে সাথে সাথেই রাজি হয়ে যায়। পান্নু দাদি রামেশের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে, কারণ সে এক ভালো মনের মানুষ। এরপর ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হয়, আর এই সবের ফাঁকে পড়ে তার আগের জামাইয়ের 4 লাখ টাকা চলে গেল। এরপর থেকে পান্নু দাদির 3 ছেলে ও বউ নিয়ে খুশিতে মিলেমিশে বসবাস করতে শুরু করে। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। মজার গল্প ছিল, অনেকদিন পর এমন একটা গল্প পেলাম, যাক একটু কমেডি ছিল, একটু মানে সিরিয়াসনেস একটু কমই ছিল। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। চমৎকার একটা মজার গল্প। তো এতক্ষণ আপনার ভিডিও দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ।